স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। আমি যদি কোনো মামলার আশ্রয় নেই তাহলে তারা আমাকে মেরে ফেলবে। বারবার মাথায় বন্দুক ঠুকিয়ে এই কথাটা বলা হয়েছে। অবশ্যই ওনাকে নিয়োগ দিয়ে এবং যে ভূতাপেক্ষিকভাবে ওনার বর্তমানে যেই পদবি পাওয়া উচিত সেই পদবিতে যেন ওনাকে প্রদান দেওয়া হয়। যেখানে 40 থেকে 60 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য। তার যোগ্যতা অনুসারে তার প্রমোশন হবে, সব কিছু রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। সে MBBS আমার জুনিয়র, MSA জুনিয়র, সর্বত্রই সে আমার থেকে জুনিয়র এবং সে চেয়ারম্যান। এখন আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পদোন্নতি পাওয়ার কথা, কিন্তু বাহির থেকে তারা প্রায় 3-4 জনকে নিয়োগ দিচ্ছে। 2003 থেকে 6 নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসারদের জন্য বাতিলটি প্রযোজ্য হবে না। শুধু এই জিনিসটি যদি সিন্ডিকেট করে তাইলে আসলে আমরা চেয়েছি যে ভূতাপেক্ষভাবে জিনিসটা দেওয়া হোক। পদায়ন বা পদোন্নতিতে অস্বাভাবিক রাজনৈতিক হস্তক্ষেপ, নিয়োগে অনৈতিক লেনদেন ও চাকরিবিধি ভঙ্গ সহ নানা ঘটনার সাক্ষী দেশের শীর্ষ মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের এই অনিয়ম কাটিয়ে দ্রুতই ঘুরে দাঁড়ানোর আশা করছে পরিবর্তিত বা নতুন প্রশাসন। এ নিয়ে এখন সকালে থাকছে বিস্তারিত। আমি উদ্যোক্তা, চাকরি না করার জন্য আমি চা পাতা চাষ করলাম। এখন চা পাতা চাষ করে দেখতেছি আমাকে এখন চাকরির পিছনে দৌড়ানো লাগতেছে। আমরা চা চাষিরা কষ্ট করে চা উৎপাদন করি, বাট আমরা ন্যায্য মূল্য পাই না। পাতাটা নিয়ে যাওয়ার পরে বলে কি আমাদের ওয়াকশন বাজার খুব খারাপ। ওনারা 40% পাতা কেটে নিচ্ছে, এটা কোনো চায়ের ম্যানুয়ালে নেই। বাধ্য করতেছে নীলকরদের মতো তাদের চা তাদের কাছে বিক্রি করতে। আমাদের দাবিগুলো না পূরণ হলে আমরা শাটডাউন কর্মসূচিতে যাব। আসলে যদি কোনো কারখানা 17 টাকার নিচে চা পাতা ক্রয় করে থাকে, এটা তার হচ্ছে নিজস্ব দায়বদ্ধতা। কেউ 30-35% ডিরেকশন দিয়ে থাকে, এটা সম্পূর্ণ অমানবিক। সবার একটা সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং সবাইকে সামনের দিকে প্রশাসন সহ সবাইকে এগিয়ে আসতে হবে। ভরা মৌসুমে লাভের বদলে লোকসান আতঙ্কে দেশের সমতলের চা চাষিদের। অভিযোগ, সিন্ডিকেট করে দাম কমিয়ে দেন কারখানা মালিকরা। সংকট সমাধানে তাই 8 দফা দাবিতে সোচ্চার ক্ষতিগ্রস্ত চা চাষিরা। এ নিয়েও এখন সকালে থাকছে প্রতিবেদন। তবে শুরুতে BSMMU দুর্নীতি প্রসঙ্গ। শিক্ষককে ছাপিয়ে ছাত্রই হয়ে গেছেন বিভাগের প্রধান, কিংবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যোগদান ঠেকাতে অপহরণ করা হয়েছে চিকিৎসককে। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের আমলে এমন বহু ঘটনার সাক্ষী হয়েছে দেশের শীর্ষ মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU বা বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। চিকিৎসকদের অভিযোগ, পদায়ন বা পদোন্নতিতে যোগ্যতার চেয়েও বেশি গুরুত্ব পেয়েছে রাজনৈতিক তদবির। অর্থনৈতিক লেনদেন সহ আইন ভঙ্গ করে নিয়োগ দেওয়া হয়েছে বহু চিকিৎসককে। তবে এই সব ঘটনা অনিয়ম কাটিয়ে দ্রুতই দৃশ্যমান পরিবর্তনে আশাবাদী হচ্ছে পরিবর্তিত প্রশাসন। পুরোটা জানাচ্ছেন দেলোয়ার দোলন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাক্ষাৎকার দিতে এসে অপহরণের শিকার হয়েছিলেন ডাক্তার আব্দুল আলিম। সিসিটিভি ফুটেজে দেখা যায় 2015 সালের 27 ডিসেম্বর উপাচার্যের ভবনের সামনে থেকে তুলে নেওয়া হয় তাকে। এখানেই শেষ নয়, এই অপহরণে যে সকল চিকিৎসক জড়িত ছিলেন তাদের পরিচয় মিললেও কখনো ব্যবস্থা নেয়নি কোনো প্রশাসন। পরিবারকেও পড়তে হয় চরম অনিশ্চয়তায়। তার স্ত্রী জানালেন, শঙ্কা ছিল প্রাণনাশের। অনেকের কাছে গিয়েছি, অনেকের কাছে হাত জোর করেছি, আমি ভুলে গিয়েছি আমি কে। আমার খালি মনে ছিল আমার বাচ্চা দুইটা অনেক ছোট, এই অবস্থা যদি ওর বাবাটা নাই হয়ে যায় আমি কিভাবে মানুষ করব। আমি ভেবেছিলাম যে ওর সাথে আমার আর কখনো দেখা হবে না, আমি এটাই ভেবেছি। কারণ তখন তো যারা তুলে নিয়ে যাচ্ছিল কেউই তো ফিরেনি। অ্যানেস্থেসিওলজিস্ট ডাক্তার আব্দুল আলিম 2010 সালে BSMMU এর সহকারী অধ্যাপক পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হন। যদিও গেল 14 বছরেও তার নিয়োগ চূড়ান্ত হয়নি। এ লড়াইয়ে তাকে যেতে হয়েছে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে। আমাকে অপহরণ করা হয়েছে, আটকে রাখা হয়েছে এবং আমি যদি কোনো মামলার আশ্রয় নেই তাহলে তারা আমাকে মেরে ফেলবে। বারবার মাথায় বন্দুক ঠুকিয়ে এই কথাটা বলা হয়েছে, বারবার বলা হয়েছে। এ নিয়ে বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিয়া ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ান বলছে, অন্যায় জেনেও প্রতিকার মেলেনি। ওনার যদি সমস্ত কিছু
আপ টু ডেট থাকে, তাহলে যেন অবশ্যই ওনাকে নিয়োগ দিয়ে এবং যে ভূতাপেক্ষিকভাবে ওনার বর্তমানে যেই পদবি পাওয়া উচিত সেই পদবিতে যেন ওনাকে প্রদান দেওয়া হয়। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে ডাক্তার আব্দুল আলীমের মতো রাজনৈতিক প্রতিহিংসার অনেক ঘটনা ঘটেছে দেশের সবচেয়ে কার্যকর মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউতে। চিকিৎসকদের অভিযোগ, পদায়ন বা পদোন্নতিতে যোগ্যতার চেয়েও বেশি বিবেচনা হয়েছে রাজনৈতিক পরিচয় ও অনৈতিক লেনদেন। একমাত্র বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যেখানে 100% একদম দলীয়করণ করা হয়েছে, দলীয় লোক নেওয়া হয়েছে, প্লাস টাকা ছাড়া এবং তার দলীয় লোক ছাড়া, ইভেন তার দলীয় লোক হলেও তাকে টাকা দিয়ে নিতে। ইভেন এখানে আপনারা চিন্তা করতে পারবেন না, যেখানে 40 থেকে 60 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য। সেবাদাতাদের অভিযোগ, হাসপাতালটিতে আইন ভঙ্গ করে নিয়োগ দেওয়া হয়েছে বহু চিকিৎসককে, যার প্রভাব পড়েছে হাসপাতালের সেবা ও গবেষণাতে। বিভাগীয় প্রার্থীদের বাদ দিয়ে তারা বাইরে থেকে সরকারি চাকরিরত অথবা বেসরকারি তাদেরকে বিভাগীয় প্রার্থীদের বঞ্চিত করে তারা নিয়োগ দিচ্ছিল সরকারি অধ্যাপক পদে। 16 সালে আরেকটা ডিগ্রি এমডি কমপ্লিট করেছে, বাংলাদেশের সবচাইতে বড় ডিগ্রি, এবং এ পর্যন্ত আমার 35টা গবেষণাপত্র আছে বিভিন্ন দেশি এবং বিদেশি বিভিন্ন জার্নালে। তো আসলে আমাদেরকে মূল্যায়ন না করার কারণে কিন্তু আমরা হতাশাগ্রস্ত হই। দল বল নির্বিশেষে শুধু ডাক্তারদের যোগ্যতা থাকবে, তার যোগ্যতা অনুসারে তার প্রমোশন হবে, যোগ্যতা অনুসারে তার রিসার্চ ওয়ার্ক হবে, সব কিছু রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। ভুক্তভোগী চিকিৎসকদের অভিযোগ, শিশু সার্জারির মতো অসংখ্য বিভাগে বহুদিন ধরে পদবঞ্চিত হয়েছেন যোগ্যরা। প্রায় 13 বছরের জুনিয়র 2011 সালে এই ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ল্যাটারাল এন্ট্রি হিসেবে ঢুকেছেন বাইরে থেকে। তার কোনো সরকারি চাকরির অভিজ্ঞতাও ছিল না, অন্য কোনো অভিজ্ঞতা ছিল না। সে এমবিবিএসে আমার জুনিয়র, এমএসএ জুনিয়র, সর্বত্রই সে আমার থেকে জুনিয়র। একই সাথে আমি পরীক্ষা দিয়েছি তার সাথে, কিন্তু তাকে নেওয়া হয়েছে, আমাকে নেওয়া হয়নি, এবং সে চেয়ারম্যান এখন। 2008 সালে আমি পোস্ট গ্রাজুয়েশন করার পরে আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পদোন্নতি পাওয়ার কথা, কিন্তু বাহির থেকে তারা প্রায় 3-4 জনকে নিয়োগ দিচ্ছে বিভিন্ন ধাপে ধাপে। বিএসএমএমইউতে এরই মধ্যে পরিবর্তন এসেছে প্রশাসনে। তারা বলছেন, অধিকার বঞ্চিতদের যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠিত করা হবে। ক্রাইটেরিয়া ফুলফিল হলে সে তার পরের গ্রেডে পদোন্নতি পাবেন। এই যে নিয়মটা ছিল সেটা 2009 সালে তৎকালীন ভিসি উনি একটা সিন্ডিকেট করে ওইটাকে বাদ দিয়েছেন আর কি। তো বাদ দেওয়ার পরেই যত জটিলতা তৈরি হয়েছে, এবং 2003 থেকে 6 নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসারদের জন্য বাতিলটি প্রযোজ্য হবে না। শুধু এই জিনিসটি যদি সিন্ডিকেট করে তাইলে আসলে সব মেডিকেল অফিসারদের যে বঞ্চনার যে ব্যাপারটি ভূতাপেক্ষভাবে আমরা চেয়েছি যে ভূতাপেক্ষভাবে জিনিসটা দেওয়া হবে। স্বনামধন্য বিশ্ববিদ্যালয়টি চিকিৎসা সেবায় রোগীদের আস্থা ফেরানোর পাশাপাশি চিকিৎসকদের গবেষণামুখী করতে নানা কার্যক্রম হাতে নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আগামী 100 দিনের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে, যার সুফল পাবে সবাই। দেলওয়ার দোলন, এখন, ঢাকা। লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 11টার দিকে মহাখালীর বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে এবং পরে তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরও গ্রেফতার হন। সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার তাকে সিএমএম আদালতে তোলা হতে পারে। এদিকে সোমবার রাতেই রাজধানীর শ্যামলী থেকে গ্রেফতার করা হয়েছে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। সমতলের চা শিল্পে সংকট যেন কাটছেই না। ভরা মৌসুম এলেই কমিয়ে দেওয়া হয় চা পাতার দাম, এতে লোকসান গুনতে হয় চা চাষিদের। একদিকে মিলছে না ন্যায্য দাম, অন্যদিকে ওজন থেকেও বাদ দেওয়া হচ্ছে 50% পর্যন্ত। সমতলের চা শিল্প বাঁচাতে তাই আন্দোলনে নেমেছে ক্ষুদ্র চা চাষিরা।
ন্যায্য মূল্য, চা আইন সংশোধন সহ তুলে ধরেছেন 8 দফা দাবি। চলছে বিক্ষোভ সহ নানা কর্মসূচি। লুৎফর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভরা মৌসুম এলেই সমতলের চা শিল্পে নেমে আসে সংকট। অভিযোগ আছে কারখানা মালিকরা সিন্ডিকেট করে কমিয়ে দেন চা পাতার দাম। এবারও চা চাষিদের কাছ থেকে মিলছে একই অভিযোগ। প্রতি কেজি চা পাতা সর্বনিম্ন 17 টাকায় কেনার কথা থাকলেও কারখানা মালিকরা দিচ্ছেন যে যার মতো দর। তার উপর ওজন থেকে 40 থেকে 50% বাদ দিয়ে ধরা হয় দাম। সাথে আছে টাকা পরিশোধ নিয়ে হয়রানিও। এতে ক্রমাগত লোকসানে দেয়ালে পিঠ ঠেকার জোগাড় চাষিদের। আমি উদ্যোক্তা, চাকরি না করার জন্য আমি চা পাতা চাষ করলাম। এখন চা পাতা চাষ করে দেখতেছি আমাকে এখন চাকরির পিছনে দৌড়ানো লাগতেছে। আমরা চা চাষিরা কষ্ট করে চা উৎপাদন করি, বাট আমরা ন্যায্য মূল্য পাই না। আমাদের মূল্য 40 টাকা লাগবে। চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে তাই সরব হয়ে উঠেছেন বাগান মালিকরা, নেমেছেন রাজপথে। বিক্ষোভ, মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি দেয়া সহ পালন করছেন বিভিন্ন কর্মসূচি। পাতাটা নিয়ে যাওয়ার পরে বলে কি আমাদের ওয়াকশন বাজার খুব খারাপ। আর একটা প্রথমে অজুহাত এটা দেখায়, ওনারা 40% পাতা কেটে নিচ্ছে। এটা কোনো চায়ের ম্যানুয়ালে নেই। বাধ্য করতেছে নীলকরদের মতো তাদের চা তাদের কাছে বিক্রি করতে। চা আইন সংশোধন করে সমতলের জন্য আলাদা নীতি প্রণয়নের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ বাগান মালিকরা। চায়ের সর্বনিম্ন দর প্রতি কেজি 40 টাকা নির্ধারণ, সমতলের চা শিল্পকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে এনে ভর্তুকির ব্যবস্থা করা সহ 8 দফা দাবি তাদের। কৃষকরা তাদের ভিটা বাড়ির জমি পর্যন্ত আজকে চা পাতা করছে, কিন্তু এমন একটা অবস্থায় নিয়ে আসছে এখন তারা বিভিন্ন রকম সিন্ডিকেট করতেছে। ক্ষুদ্র চা চাষিরা আমরা দীর্ঘদিন থেকে নির্যাতিত, নিষ্পেষিত। আমাদের চা পাতানে কর্তন এবং মূল্যটা নির্ধারণ, যাতে আমাদের মূল্যটা ভালো মূল্য, ন্যায্য মূল্য পাই। 8টি দাবি, এগুলো ন্যায্য দাবি আমাদের পঞ্চগড়বাসীর। তো এগুলো আমাদের দাবিগুলো না পূরণ হলে আমরা শাটডাউন কর্মসূচিতে যাব। তবে অভিযোগ অস্বীকার করেছেন কারখানা মালিকরা। বলছেন কোনো কারখানা ওজন থেকে বাদ দিয়ে দাম ঠিক করলে সেখানে সংশোধন করা হচ্ছে। আসলে যদি কোনো কারখানা 17 টাকার নিচে চা পাতা ক্রয় করে থাকে, এটা তার হচ্ছে নিজস্ব দায়বদ্ধতা এবং এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। আর একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে ডিডাকশন নিয়ে অনেকে বলতেছেন, যদি আসলে কেউ 30-35% ডিডাকশন দিয়ে থাকে এটা সম্পূর্ণ অমানবিক, এটা করা ঠিক না। কারখানা মালিক ও চাষিদের কথা চিন্তা করে নিলাম বাজারে চায়ের সর্বনিম্ন দর বেঁধে দেওয়া হলেও বাস্তবে তা ঘটছে না। এমন অবস্থায় চা শিল্প বাঁচাতে সংশ্লিষ্টদের নিয়ে সংকট সমাধানের কথা বলছেন চা বোর্ডের এই কর্মকর্তা। আমাদের উত্তরাঞ্চলের যারা চায়ের সাথে সম্পৃক্ত স্টেক হোল্ডার, ক্ষুদ্রায়তন চা বাগান মালিক, ফ্যাক্টরি মালিক এবং এই চার সাথে যারা পরিবহনে যুক্ত আছেন এবং যারা অকশন সেন্টারগুলিতে চা বিপণন করে থাকেন, এবং সবার একটা সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং সবাইকে সামনের দিকে প্রশাসন সহ সবাইকে এগিয়ে আসতে হবে। গত 2 দশকে পঞ্চগড়ে প্রায় 10,000 একর জমিতে চা চাষ সম্প্রসারিত হয়েছে। ছোট বড় চা বাগান গড়ে উঠেছে প্রায় 8,000। এখন পঞ্চগড়। অনুমোদন ছাড়াই ভর্তি চলে মাস্টার্স প্রোগ্রামে। বিপুল অঙ্কের টিউশন ফি দিয়ে কোর্সও শেষ করে শিক্ষার্থীরা। তবে বিপত্তি বাধে যখন সার্টিফিকেট সংগ্রহের সময় আসে। আর এমন অভিযোগ উঠেছে শরীয়তপুরের ZH শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এমন অবস্থায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ ক্ষতিপূরণের দাবি করছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। 2016 সালে জানুয়ারির স্প্রিং সেমিস্টারে আইন বিষয়ে MA বা LLM ও সেপ্টেম্বরের ফল সেমিস্টারে ইংরেজি বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থী ভর্তি করে শরীয়তপুরের ZH শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এরপর নির্ধারিত সময় শেষে LLM-এ 8টি ব্যাচে 103 জন ও ইংরেজিতে 7টি ব্যাচে 78 শিক্ষার্থী মাস্টার্স সম্পন্ন করেন। কোর্স ফি হিসেবে কর্তৃপক্ষ আদায় করে প্রায় 1,09,000 টাকা। কোর্স সম্পন্ন শেষে সনদ তুলতে গিয়ে বাধে বিপত্তি। শিক্ষার্থীরা জানতে পারে মাস্টার্সের অনুমোদন নেই বিশ্ববিদ্যালয়টির। 2টা কোর্সের কোনো কোর্সেরই বিশ্ববিদ্যালয়ের ইউজিসি থেকে অনুমোদন নেওয়া ছিল না। তো এক্ষেত্রে পরবর্তীতে যখন এই বিষয় নিয়ে তদন্ত হয় এবং বিষয়গুলো সামনে আসে, সেটা আমাদের না জানায়া আজকে 2024 সাল পর্যন্ত ইউনিভার্সিটি অথরিটি
বিভিন্নভাবে এই সময়টা কালক্ষেপণ করছে। যে জবে আমাদের রিকোয়ারমেন্ট থাকে মাস্টার্সের, সেই জবে আমরা অ্যাপ্লাই করতে পারি না, তো এটা তো অপূরণীয় ক্ষতি। আমাদের সার্টিফিকেট অনুমোদন হয় না, দিতে পারবে না, তাই তারা আমাদের অর্থ প্রদান করবে। আমরা চাই এর সাথে যারা জড়িত, এই অপকর্মের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এমন পরিস্থিতির জন্য তৎকালীন শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেছেন বর্তমান শিক্ষকরা। ছাত্রীদের অনেকগুলো দাবি দেওয়া ছিল, সেগুলো তারা উপস্থাপন করেছেন। ভাইস চ্যান্সেলর মহোদয় নিজে উপস্থিত ছিলেন, এগুলো উনি নিজে কানে শুনেছেন, সবগুলো নোট ডাউন করা হয়েছে এবং এখনও পুরোপুরি ডিসকাশনটা শেষ হয়নি, আবারও সময় নেওয়া হয়েছে, সামনের সপ্তাহে আমরা আবার বসবো। আমরা এই মুহূর্তে এক কথা জবাব দিতে পারছি না। আমরা যা বলছি, হ্যাঁ আপনারা অবশ্যই জানতে পারেন, অবশ্যই আপনারা জানতে পারেন, কিন্তু আমরা আপাতত আপনাদের সাথে এই বিষয়ে কথা বলতে একটু অপারগ। ওদের সাথে বিষয়গুলো আমাদের সমাধান হোক, তারপর আমরা জানাবো। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টিউশন ফি ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর। এই মেধা এবং সময় এটা আমাদেরকে ফিরিয়ে দেওয়ার মতো আমাদের কোনো রকমেরই সক্ষমতা নাই। আমরা এই জন্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করেছি। আমরা আশা করি এই দুটো বিষয়ে আমরা অনুমোদন পাবো খুব শীঘ্রই। অনুমোদন পাওয়ার পরে তারা অনেকেই হয়তো এই কোর্সে আবার তারা ভর্তি হবে। অনুমোদন না থাকায় 2019 সালে বিশ্ববিদ্যালয়টি মাস্টার্সের কার্যক্রম বন্ধ করে দেয়। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। আবারও অস্থিরতা দেখা দিতে পারে কানাডার আবাসন খাতে। এবার অর্থ পাচারকারীরা বাড়ি সহ বিভিন্ন স্থাপনা কেনার চেষ্টা করছে কানাডার নতুন নতুন শহরগুলোতে, যা নিয়ে ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা। বলছেন কানাডার মতো দেশগুলো থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে নিতে হবে বাংলাদেশে। প্রয়োজনে প্রবাসীদেরও টাস্কফোর্সে যুক্ত করার আহ্বান জানান সচেতন মহল। কানাডা থেকে সহকর্মী সৈয়দ ইফতেখার জানাবেন বিস্তারিত। গেল কয়েক বছর ধরেই ডলার সংকট, মূল্যস্ফীতি সহ নানাবিধ টানাপোড়েনে বাংলাদেশের অর্থনীতি, যার অন্যতম কারণ অর্থ পাচার। ওয়াশিংটন ভিত্তিক আর্থিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির সাম্প্রতিক তথ্য বলছে বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর 753 কোটি 37 লাখ ডলার বা 80,000 কোটি টাকা পাচার হয়েছে। দেড় দশকে প্রায় 17.5 লাখ কোটি টাকা। এই পাচারের প্রায় 80% হয়েছে বাণিজ্যের আড়ালে। সিঙ্গাপুর, মালয়েশিয়া ছাড়াও কানাডা, যুক্তরাষ্ট্র রয়েছে প্রথম সারিতে, যেখানে এখন সেকেন্ড হোমগুলো হয়ে উঠছে ফার্স্ট হোম। যারা এতদিন অর্থ পাচার করেছেন তারা সম্পদ বজায় রাখতে আরও বেশি বাড়িঘর সহ স্থাপনা কেনার দিকে মনোযোগী হচ্ছেন। হাউজিং এর ইম্প্যাক্টটা আসলে খুব সিরিয়াস হবে, বিকজ লাস্ট 3 to 4 months আই উড সে যে হাউজিংটা মোটামুটি কন্ট্রোলের মধ্যে আসছে। ট্রুডো গভর্নমেন্ট মোটামুটি অনেক কিছুই কন্ট্রোল করছে এবং স্পেশালি ইমিগ্রেশনের উপরে বেশ কিছু রেস্ট্রিকশন ইম্পোজ করার কারণে হাউজিংটা একটা যে জেনারেল পাবলিক তাদের একটা ধরাছোঁয়ার বাইরে যেটা ছিল, এটা মোটামুটি নাগালের মধ্যে আসছে। প্রবাসীরা দাবি তুলেছেন দেশের টাকা দেশে ফিরিয়ে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে বেগবান। এজন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে হবে বিষয়টি। পাচার হওয়া অর্থ ফেরাতে বেশ কয়েক বছর আগেই বাংলাদেশ বহু দেশের সঙ্গে একাধিক চুক্তি করে। সেই সব চুক্তি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ঢাকার যৌথ উদ্যোগ জারি রাখার তাগিদ বিশ্লেষকদের। কানাডিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশি যে নতুন যে সরকার, তারা উভয় মিলে এই বিষয়টা অ্যাড্রেস করা দরকার। সন্ত্রাসী এবং বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত ছিল তারা যাতে পালিয়ে না আসতে পারে, তারা যাতে বাংলাদেশি বিচারের মুখোমুখি করা যায়, সেই প্রচেষ্টাটা নেওয়া। কানাডায় প্রায় প্রতি প্রান্তিকেই বাড়ির দাম ও ভাড়া বাড়ছে। এর মধ্যে গেল 2 বছর ধরে অনেক দুর্নীতিবাজ পরিবার আলবার্টা প্রদেশের ক্যালগেরি শহরে সম্পদ গড়ে স্থানান্তরিত হয়েছেন। কানাডাতে যারা আসছে, আসার পর তারা অনেক সময় বাসার ক্রাইসিস ফেস করছে এখানে, যেহেতু এখানে বাসা খুব সীমিত। শুধু ব্যক্তি উদ্যোগেই নয়, অর্থ পাচার প্রক্রিয়ায় পরোক্ষভাবে যুক্ত হয় দেশের একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি ব্যাংক। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল।
খুলনার বাজারে কমেছে সবজির সরবরাহ, এতে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। এছাড়া নরসিংদী বাজারে নিত্য ওঠানামা করছে ডিম ও মুরগি মাংসের দাম। নিত্যপণ্যের সরবরাহ ও দাম নিয়ে আরও জানাতে খুলনার সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী, আর নরসিংদী পৌর শহরের শিক্ষা চত্বর বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। তবে সরাসরি প্রথমে চলে যেতে চাই রামিমের কাছে। রামিম, খুলনার বাজারের প্রসঙ্গ জানছিলাম, সেখানে সবজির সরবরাহ কিছুটা কম, তো এই কম থাকার পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? আর যেহেতু আপনি বাজারে আছেন, তো প্রকারভেদে কোন সবজির দাম কেজিতে কত টাকা বেড়েছে, কি তথ্য আছে? অনেক গত 3 দিনের যে বৃষ্টি হয়েছে খুলনাতে, এই বৃষ্টির প্রভাব কিন্তু পড়েছে খুলনার যে সবজি বাজারগুলো রয়েছে সেইখানে। বিশেষ করে সবজি ক্ষেতগুলো যেখানে রয়েছে, বিশেষ করে যেসব জায়গা থেকে সবজি সরবরাহ করা হয় খুলনার বাজারগুলোতে, সেই সব জায়গাতেই কিন্তু বেশি সমস্যা দেখা দিয়েছে। আমরা এখানে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে বাজারে সবজির সরবরাহ কিন্তু একেবারে কমে গেছে, যার ফলে কিন্তু এখানে দাম অনেকটাই বেড়েছে। সবজি সরবরাহ কমার মূল কারণটা হচ্ছে যে এই বৃষ্টির কারণে সবজি ক্ষেতগুলো থেকে সবজি তুলতে পারেনি কৃষকরা। এর পাশাপাশি কিছু কিছু সবজির ক্ষেত কিন্তু নষ্ট হয়েছে। আজকে কিন্তু আমরা টোটালি কোনো শাক কিন্তু আমরা দেখিনি বাজারে। এর পাশাপাশি যেসব সবজি বাজারে রয়েছে সেগুলোর দামও কিন্তু অনেকটাই বেশি। এর মধ্যে কিছু সবজির কথা যদি আপনাকে বলি, যেমন আজকে পেঁপে কিন্তু বিক্রি করা হচ্ছে 18 টাকা প্রতি কেজি, যেটি কিন্তু বিক্রি করা হয়েছে 10 থেকে 12 টাকা এর আগে ছিল। এছাড়াও অন্যান্য যে সবজি রয়েছে এর মধ্যে কিন্তু রয়েছে বেগুন, উচ্ছে, বাঁধাকপি, লাউ, পটল। এছাড়াও নতুন সবজি আমরা দেখতে পেয়েছি যে ফুলকপি, এছাড়াও রয়েছে বাঁধাকপি, যেগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি রয়েছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই যে সবজির সরবরাহের উপরই কিন্তু ভিত্তি করে এখানকার দাম নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে সরবরাহ বাড়লে কিন্তু দাম অনেকটাই কমে আসে, আবার সরবরাহ কমলেই দাম বেড়ে যায়। এখানে এই বিভাগের বিভিন্ন জেলা থেকে কিন্তু যে সবজি সে সরবরাহ করা হয়, বিভিন্ন ধরনের সবজি, এক এক ধরনের সবজি কিন্তু এক এক জায়গা থেকে আসে। আজকে কিন্তু যেসব সবজির যেমন সরবরাহ বা চাহিদা, যেমন চাহিদা রয়েছে বাজারে, চাহিদার তুলনায় কিন্তু সবজি সরবরাহ অনেকটাই কম রয়েছে। এখানে যে কৃষক শ্রেণীর মানুষ কিন্তু, কিছু মানুষ কিন্তু যারা সরাসরি ক্ষেত থেকে সবজি এনে এখানে বিক্রি করে থাকেন, আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই বাজারে কিন্তু গত কয়েকদিনের বৃষ্টির কারণে সবজি তেমন আনতে পারেননি ব্যবসায়ীরা, যার ফলে কিন্তু বাজারে সবজির এই ঘাটতি দেখা দিয়েছে। তবে ক্রেতার সমাগমও কিন্তু অনেকটাই কম রয়েছে বাজারে। আজকে প্রতিদিনের তুলনায় ক্রেতার সমাগম একেবারে নেই বললেই চলে। সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা, কারণ যেহেতু এখানে যে পরিমাণ ক্রেতা সমাগম এখানে হয়ে থাকে, বিশেষ করে খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় কিন্তু এই বাজার থেকেই সবজি সরবরাহ করা হয়। সেক্ষেত্রে এই বাজারের উপরে ভিত্তি করে, এই বাজারের দামের উপরে ভিত্তি করে কিন্তু এই দক্ষিণাঞ্চলের অনেক বাজারে কিন্তু দাম নির্ধারণ করা হয়। তো অনেকেই ছিল আমার কাছে খুলনা থেকে সবজি বাজারের সর্বশেষ খবর। এবার চলে যেতে চাই রাকিবের, নরসিংদীতে তিনি আছেন। রাকিব, প্রথমে একটু জানতে চাই যে ডিম এবং মুরগির মাংসের বাজার বেশ কিছু অস্বস্তি জানতে পারছিলাম, তো এর পেছনের কারণ কি? আর পাশাপাশি ডিম ও মুরগির যেই সরকার নির্ধারিত মূল্য, সেই মূল্যেই বা বিক্রি হচ্ছে কিনা? জি, নরসিংদীর বাজারে আসলে সরকার নির্ধারিত মূল্যে মুরগি বিক্রি হলেও ডিম কিন্তু বিক্রি হতে দেখা যাচ্ছে না। আমি যদি শুরুতেই বলি যে সরকার যে দাম নির্ধারণ করেছে ব্রয়লার মুরগির দামের কথায় যদি শুরুতে আসি, যে সরকার ব্রয়লার মুরগি নির্ধারণ করেছে উৎপাদক পর্যায়ে প্রতি কেজি 168 টাকা এবং খুচরা পর্যায়ে 179 টাকা 59 পয়সা। অপরদিকে তো সেই একই দামেই কিন্তু বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। কক মুরগির দামও নির্ধারণ করা হয়েছে প্রায় 270 টাকা, সেটিও কিন্তু মানা হচ্ছে 270 টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্যতিক্রম ঘটছে আসলে ডিমের বাজারে। তো যদিও ডিমের দাম নির্ধারণ করা হয়েছে খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সা, সেটি কিন্তু আসলে 2 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে, 2 থেকে 2.5 টাকা, সেটি বিক্রি হচ্ছে 13 টাকা 50 পয়সা প্রতি পিস। আসলে এই যে বাড়তি দরে বিক্রি হচ্ছে, এর পেছনের কারণ হিসাবে আসলে এখানকার বিক্রেতা যারা বলছিলেন যে সরবরাহ কিছুটা কম রয়েছে অন্যান্য সময়ের তুলনায়। এছাড়া গত সপ্তাহের তুলনায় দাম নির্ধারণের পর দাম কমার বদলে আসলে আরো উল্টো গত সপ্তাহে
এছাড়া গত সপ্তাহের তুলনায় দাম কমার বদলে আরো উল্টো দাম কয়েক দফা করে বেড়েছে নরসিংদীর বাজারে ডিমের। অপরদিকে যদি বলি যে আসলে দাম কেন বেড়েছে, সেই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে আসলে বলছিলেন যে বাংলাদেশের বেশ কিছু জেলায় আসলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, যার কারণে আসলে বন্যার প্রভাব পড়েছে, যার কারণে আসলে পর্যাপ্ত পরিমাণ ডিমের সরবরাহ নরসিংদী বাজারে আসতে পারছে না। এছাড়া রাজধানীর যে কাপ্তান বাজার, ডিমের সবচেয়ে বড় পাইকারি আড়ত, সেখান থেকে মূলত বেশ কিছু ডিম নরসিংদীতে আসে এবং সেখান থেকে মূলত দরদামটি নির্ধারণ হয়ে থাকে। কোন দিন কোন মূল্যে কি প্রকার ডিম বিক্রি হবে সেখানেও একটি সমস্যা রয়েছে। তো এখানে আসলে সরবরাহজনিত সমস্যা নাকি উৎপাদনজনিত সমস্যা নাকি সিন্ডিকেশন জনিত কোনো সমস্যা রয়েছে, সে বিষয়ে আসলে কোনো স্পষ্ট উত্তর দিতে পারছেন না এখানকার বিক্রেতারা। তবে ভোক্তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে সরকার যে দাম নির্ধারণ করেছে সেই দামের বাইরে গিয়ে তাদের আসলে প্রতিটি ডিম কিনতে হচ্ছে, প্রতি হালি ডিম বা প্রতি পিস ডিম, এতে করে তারা আসলে অস্বস্তিতে পড়ছেন, খুব প্রকাশ করছেন। তারা বলছিলেন যে সরকার নির্ধারিত যে দাম রয়েছে ডিমের, সেটিতেই তারা ফিরতে চান, সেই দামেই তারা কিনতে চান। তো এছাড়া অপরদিকে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও বলছিলেন যে এর আগে যেসব পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিয়েছিল সেটি আসলে বেশি দিন কার্যকর হয়নি। তো এই ছিল নরসিংদী থেকে সবশেষ। খুলনা ও নরসিংদী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, যারা ছিলেন নিত্যপণ্য দ্রব্যদের সবশেষ দরদাম। এদিকে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে উপকূলীয় জেলা বরগুনায়। জেলেরাও প্রস্তুতি নিচ্ছেন সমুদ্রে মাছ শিকারে। আর এ নিয়ে আরও জানাতে বিষখালী নদীর পাড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহবুদ। জিয়াদ, কবে নাগাদ বরগুনার বাজারে ইলিশের সরবরাহ বাড়তে পারে, আর এই মুহূর্তে আসলে বড় আকারের ইলিশের দামই বা বাজারে কেমন দেখছেন? অনেক, আপনি যেমনটি বলেছিলেন যে নিম্নচাপের প্রভাব তথা বৈরিতা কেটে কিন্তু একটা আলোকিত দিন এসেছে এবং এখানকার যে জেলেরা তারা কিন্তু ইতিমধ্যেই পূর্ব প্রস্তুতি নিয়েছেন। অনেকে গত রাতেই কিন্তু সমুদ্রমুখী হয়েছেন, তারা মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আর অনেকে প্রস্তুতি নিয়েছেন। তবে একটি বিষয়, যে প্রস্তুতির ক্ষেত্রে একটি বাধা হয়ে দাঁড়িয়েছে বরফ সংকট। এখানকার পাথরঘাটায় আমরা দেখেছি যে কয়েকদিন ধরে বিদ্যুৎ না থাকার কারণে বরফ মিলগুলোতে বরফ উৎপাদন হচ্ছে না এবং সেই কারণে কিন্তু এখানকার জেলেরাও তাদের পূর্ব প্রস্তুতি কিছুটা বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন আমাদেরকে। অনেকে আবার খুলনা থেকে বরফ এনে তারা ইতোমধ্যেই যে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এই বরফ যে খুলনা থেকে নিয়ে আসা হয় এর কারণে কিন্তু ব্যয় বেড়ে যাচ্ছে। আমরা আজকে সকালে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের দরদাম জেনেছি এবং সেখানে দেখেছি যে আকাশচুম্বী দাম হাঁকানো হচ্ছে। যেমন 1 কেজির ওপর মানে বড় আকৃতির একটি ইলিশের মন বিক্রি করা হচ্ছে, প্রতি মন ইলিশ বিক্রি করা হচ্ছে 85 থেকে 90 হাজার টাকা, যেটি গত সপ্তাহেও 70 থেকে 75 হাজার টাকা মন দরে বিক্রি করা হচ্ছিল এবং মাঝারি আকৃতির ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 74 থেকে 75 হাজার টাকা মন প্রতি এবং ছোট আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে 65 থেকে 66 হাজার টাকা মন প্রতি। ইলিশের দাম সপ্তাহ ব্যবধানে প্রায় 10 থেকে 15 হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। যদিও ইলিশের সরবরাহ একেবারেই কম, বৈরিতা কেবল কাটতে শুরু করেছে, জেলেরাও সমুদ্রমুখী হয়েছেন। তারা যখন ফিরবেন 5-6 থেকে 7 দিন পরে তখন কিন্তু ইলিশের দাম কিছুটা স্বাভাবিক হয়ে পড়বে সরবরাহ বাড়ার পাশাপাশি। এদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নিম্নচাপের ফলে যে কটি ট্রলারের সাথে সংযোগ বিচ্ছিন্ন ছিল তাদের মধ্যে অনেক জেলেরাই কিন্তু ফিরে এসেছেন। যে জেলেরা আমাদের জানিয়েছেন যখন রোলিং তৈরি হয় সাগরে, তারা কিন্তু ছোট ট্রলারগুলোকে সমুদ্রে ছেড়ে দিয়ে বড় ট্রলারে উঠে তারা কিন্তু উপকূলের তীরবর্তী স্থানগুলোতে এসে আশ্রয় নিয়েছিলেন এবং এরপরে যখন ঘাটে ফিরেছেন তখন তারা জানিয়েছেন যে সেই যে ছেড়ে দিয়েছেন যে ট্রলারগুলোকে, সেই ট্রলারগুলো আদৌ ভেসে আছে বা ভাসতে ভাসতে অন্যত্র পৌঁছেছে কিংবা ডুবে গেছে সে সম্পর্কে তারা কিছুই জানেন না। আর অন্য ক্ষেত্রে পাথরঘাটা ট্রলার মালিক সমিতি আমাদের জানিয়েছেন যে এখনো 10 থেকে 12টি ট্রলারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং যে ট্রলারগুলো ছেড়ে যাচ্ছে সমুদ্রমুখী হয়েছে ইতিমধ্যেই তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তারা মাছ শিকারের পাশাপাশি যেন তারা অনুসন্ধানের কার্যক্রমটিও চালায়। আর এদিকে ট্রলার মালিক সমিতি আরো 5-6টি ট্রলার প্রস্তুত রেখেছেন, তারা আজকে হয়তো ছেড়ে যাবেন সমুদ্রের উদ্দেশ্যে, তারা কিন্তু সেই যে যোগাযোগ বিচ্ছিন্ন জেলেদের অনুসন্ধানে কাজ করবেন। এদিকে স্থানীয় বাজারগুলোতেও ইলিশের দাম, ইলিশ সহ অন্যান্য মাছের দামেও কিন্তু 200 থেকে 300 টাকা কেজিতে বাড়তি দরে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তো 5 থেকে 7 দিন পরে যখন এখানকার সমুদ্র থেকে মাছ নিয়ে, ইলিশ সহ অন্যান্য মাছ নিয়ে যখন জেলেরা ফিরবেন তখন কিন্তু বাজারে মাছের সরবরাহ স্বাভাবিক হবে এবং দামও কিছুটা কমবে। আর এদিকে আরেকটি বিষয়, যে বরগুনা বড় বড় 3টি নদী পায়রা, বিষখালী, বলেশ্বর, সেই নদীগুলোতে ছোট ট্রলারে করে ইলিশ শিকার অব্যাহত রয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ তথ্য। অনেক
নিম্নচাপের প্রভাব কিছুটা কাটায় বরগুনায় আবারও তৈরি হচ্ছে জেলেদের মাছ শিকারের স্বাভাবিক কার্যক্রম, আর সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। সবশেষ এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন এখন সকাল। কয়েকদিন বাদেই প্রকৃতিতে আসবে শীতের আমেজ, তাই ব্যস্ততার শেষ নেই গাইবান্ধার গোবিন্দগঞ্জের হোসিয়ারি পল্লীতে। স্বল্প মূল্যে শীতবস্ত্রের পাইকারি বাজারে ইতোমধ্যেই পাইকারদের আনাগোনাও বেড়েছে। কয়েকদিন পরে দম ফেলানোর সুযোগও থাকবে না কারিগরদের। আর এই শীত মৌসুমে এই বাজার ঘিরে ব্যবসা হয় প্রায় 500 কোটি টাকার। তবে বিদ্যুৎ বিভ্রাট ও সড়ক ব্যবস্থার অনুন্নত হওয়ায় বেগ পেতে হচ্ছে এখানকার ব্যবসায়ীদের। বিস্তারিত জানবেন প্রতিবেদনে। খুটখাট শব্দে চলছে শীতবস্ত্র তৈরির ব্যস্ততা। কর্মচারীদের তোড়জোড়ি বলে দিচ্ছে শীতের আগমনী বার্তা। পায়ের মোজা, সোয়েটার, কার্ডিগান, চাদর, মাথার টুপি, মাফলার, কম্বল সবকিছুই তৈরি হচ্ছে গাইবান্ধা গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নে। এসব শীতবস্ত্র উত্তরাঞ্চলের প্রায় সব জেলাতেই বিক্রি হয়। তবে নানা প্রতিবন্ধকতায় বেচা বিক্রিতে সমস্যায় পড়তে হয় উদ্যোক্তাদের। ভালো মতো কারেন্টটা পাওয়া যেত, তাহলে আমাদের এখানে লাভটা পরিমাণ বেশি হতো। বহুদিনের আমরা চেষ্টা করছি যে রোডটা আমাদের যাতে হয়। তো অবশ্য এবছর একটা টেন্ডার হওয়ার কথা, এখন বারবার বলে টেন্ডার হয়েছে কিন্তু কাজ আমরা পাইনি। শীত একটু পিছিয়ে যাওয়ার কারণে বেচা কিনতে একটু সমস্যা হচ্ছে, লোকজন আসতেছে না। দূর দূরান্ত থেকে আসা পাইকাররা বলছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ক্রেতারাই সাধারণত কোচা শহরের মালামাল পছন্দ করেন। অল্প দামে তুলনামূলক মানসম্মত শীতবস্ত্র কিনতে পারায় প্রতি বছরই এখানে আসেন তারা। তাদের মতো অনেক ব্যবসায়ী আসছেন এখান থেকে পণ্য কিনতে। এখানে ভালো মালের কিছু মাল পাওয়া যায়, ঢাকা থেকে রেট কম, এখানে সবকিছু কিনে সুবিধা, তাই আসছি আর কি। হোসিয়ারি শিল্প ঘিরে গাইবান্ধার কোচাশহর ইউনিয়নের হাজারো কারখানায় প্রায় লক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অনেকেই খণ্ডকালীন কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। শ্রমিকরা বলছেন 6 মাস কাজ করে সারা বছর তাদের সংসার ভালোভাবেই চলে। 8টা থেকে 8টা পর্যন্ত কাম করলাম, 800-900 টাকা কাম আছে। 6 মাসে প্রায় 2 থেকে 3 লাখ টাকার কাজ হয়, একদম মোটামুটি সংসার চলে, কোনো অসুবিধা হয় না। হোসিয়ারি পল্লীতে বিদ্যুৎ বিভ্রাট, ভাঙাচোরা রাস্তাঘাট এবং ব্যাংক না থাকায় সৃষ্ট অসুবিধার কথা স্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানান সমস্যার সমাধানে কাজ করছেন তারা। শিগগিরই রাস্তাঘাট সংস্কারের কার্যাদেশ দেওয়া হবে। রাস্তাটার যে বিষয়টা তারা বলেছে, এটা নিয়ে আমাদের এজেন্সির সাথে কথা হয়েছে, এটা অতি দ্রুত এটা সংস্কার হবে। একই সাথে তাদেরকে যে ঋণের কিছু কর্মসূচি আমাদের পল্লী উন্নয়ন এবং সমবায় দপ্তর থেকে করা হয়েছে, তো এইটা যদি কারা তারা ঋণ নেওয়ার জন্য যদি আগ্রহী হয়, তাহলে এটা অবশ্যই আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখা হবে। গাইবান্ধা গোবিন্দগঞ্জের কোচা শহর ইউনিয়নের 5টি গ্রাম সহ আশপাশের কয়েকটি গ্রামে ছোট বড় প্রায় 1400 কারখানায় শীতবস্ত্র তৈরির কাজ চলে। এখন গাইবান্ধা। সুনামগঞ্জে ফসল উৎপাদনের আমূল সম্ভাবনার বিপরীতে চোখ রাঙাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। বছরের বেশিরভাগ সময়ই বন্যায় দুর্ভোগ পোহায় এই জেলা, আর ফসলি জমি ডুবে বিপাকে পড়েন কৃষকরা। তবে চলতি বছরে সুনামগঞ্জে 25 লাখ টাকা ব্যয়ে নির্মিত পলি হাউস নামে একটি প্রতিষ্ঠান আধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল সবজির চারা উৎপাদন শুরু করেছে। আর এতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এই প্রতিষ্ঠান থেকে কম দামে শীতকালীন সবজির চারা পেয়ে চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। সুনামগঞ্জ থেকে সহকর্মী লিপসন আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। হাওরের জেলা সুনামগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা এই অঞ্চলের কৃষকদের নিয়মিত ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছরই পাহাড়ি ঢলে জেলার ফসলের ব্যাপক ক্ষতি হয়। এবছরও টানা 3 দফা বন্যায় প্রায় 45 কোটি টাকার সবজির ক্ষতি হয়। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হন প্রান্তিক পর্যায়ের কৃষকরা। এমন অবস্থায় চলতি মৌসুমের শীতকালীন সবজি উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। তবে কৃষকদের এমন দুশ্চিন্তা কিছুটা হলেও কমাতে এগিয়ে এসেছেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের পলাশ ইউনিয়নের কৃষক শাহ আলম। তাক লাগিয়ে দিয়েছেন 12 মাসি উচ্চ ফলনশীল সবজি চারা উৎপাদন করে। 1 একর জমিতে করেছেন পলি হাউস নামে একটি প্রতিষ্ঠান। আধুনিক পদ্ধতিতে প্লাস্টিক ট্র্যাপে মাটির পরিবর্তে নারকেলের ছোবরায় তৈরি কোকোপিট প্রক্রিয়াজাত ও জীবাণু বিমুক্ত করে বীজ রোপণ করা হচ্ছে। সেই সাথে উপরে শেড দিয়ে তাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে কৃত্রিম উপায়।
এখানে উৎপাদিত চারা ২০ দিন পর রোপণযোগ্য হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষকরা এসে এখান থেকে টমেটো, ফুলকপি ও মিষ্টি কুমড়া সহ নানা জাতের চারা কিনে নিয়ে যাচ্ছেন। অন্য বছরের তুলনায় এই বছরে সহজেই সবজির চারা পাওয়ায় খুশি কৃষকরা। পলিহাউস কর্তৃপক্ষ জানায়, অতিবৃষ্টি ও অকাল বন্যায় চারা রাখতে পারছেন না কৃষকরা। সে কারণে বিকল্প চিন্তা থেকে পলিহাউসের পথ চলা। ইতোমধ্যে টমেটো, ফুলকপি সহ প্রায় ৪ লাখ টাকার চারা কৃষকদের কাছে বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। বাড়ি এলাকা আমরা প্রতি বছরেই বন্যার দুর্যোগের কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আগাম চারাগুলো করতে আমাদের সমস্যা। এই ক্ষেত্রে বাইরে যেটা যে নার্সারিটা দিচ্ছে এতে চারাগুলো আগাম পাওয়া যায়। এখানে নার্সারি করার পরে টমেটো, পেঁপে যে কলপের চারাগুলি নিয়ে আমরা করেছি, ফলনে এইবার বোঝা যায় লাভবান হব। আমি নিজেই উদ্যোগ নিয়ে গ্রাফটিং টমেটোর পাশাপাশি এখানে পেঁপের চারা উৎপাদিত হচ্ছে, মরিচ, টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ, বিভিন্ন ধরনের সবজির চারা আমরা এখানে উৎপাদন করতেছি। তবে আধুনিক প্রক্রিয়ায় চারা উৎপাদনের মাধ্যমে জেলার ১২,০০০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে আশা কৃষি বিভাগের। মূলত পলিনেট হাউসটা হচ্ছে এটা তাপমাত্রা এবং বাতাস বা বৃষ্টিপাতকে কাজে লাগিয়ে এটি যেন স্বল্প সময়ে স্বল্প খরচে ব্যাপক আকারে আমরা চারা উৎপাদন করতে পারি, এবং সেটি সম্ভব হয়েছে এখানে। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে শুরু করে অন্যান্য জেলাও এই চারাগুলো যাচ্ছে। একদম কৃষক স্বল্প দামে এগুলো কৃষকের মাঝে বিতরণ করতেছে। চলতি বছর আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রায় ১,০০০ কোটি টাকার সবজি উৎপাদিত হবে এই জেলা থেকে। এখন সুনামগঞ্জ। এখন সকালে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন এখন সকাল। এবার দেশের বাইরের প্রসঙ্গ। স্বাস্থ্য ও শিক্ষা অধিকর্তা সহ কলকাতার পুলিশ কমিশনারকে অপসারণের দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরানো হবে ডিসি নর্থকেও। সোমবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সাথে দীর্ঘ ৫ ঘন্টা বৈঠকের পর মমতা বলেন, চিকিৎসকদের 4টি দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। তবে জুনিয়র ডাক্তারদের দাবি কিছু কিছু বিষয়ে গঠনমূলক আলোচনা করা গেলেও অনেক বিষয় এখনও একমত হতে পারছেন না তারা। বিস্তারিত জানাচ্ছে সতীর্থ কর্মকার। সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা, অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বের হয়ে আসলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তাদের বক্তব্য, রাজ্য সরকার অধিকাংশ দাবি মেনে নিলেও কিছু কিছু বিষয় এখনো পরিষ্কার না হওয়ায় সন্তুষ্ট হতে পারছেন না তারা। কিছু জিনিস নিয়ে সদর্থক আলোচনা হয়েছে, কিন্তু বাকি বহু জিনিস নিয়েই বিস্তারিত বহু জিনিস নিয়ে আলোচনা হয়নি, এবং যেগুলো দাবি মানার দিকে হয়নি ডিটেইলস আমরা ধর্ণা মঞ্চে বলবো। তবে এই পুরো ঘটনায় সবার নজর ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। আলোচনা শেষে মাঝরাতে সংবাদ সম্মেলন করে শুরুতে সবার কাছে আবারও ক্ষমা চান মুখ্যমন্ত্রী। ঘোষণা দেন, কোনো ধরনের শর্ত ছাড়াই শিক্ষার্থীদের 4 দফা দাবি মেনে নেওয়া হয়েছে। এবং আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে। তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি, বাট এটাও ঠিক আমি কিন্তু ডিএমই কে বা ডিএইচএস কে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, মঙ্গলবার বিকাল 4টার মধ্যে ঘোষণা করা হবে কলকাতার নতুন পুলিশ কমিশনারের নাম। সরানো হবে নর্থের ডিসিকেও। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরে আরও বেশ কিছু রদবদলের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বের হয়ে সরাসরি স্বাস্থ্য ভবনের ধর্ণা মঞ্চের দিকে যাত্রা করে ডাক্তারদের প্রতিনিধি দল। সেখানে সহকর্মীদের সাথে আলোচনার পর সাংবাদিকদের সাথে কথা বলবেন আন্দোলনকারীরা। এদিন বৈঠকের শুরুতে 5 দফা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেন জুনিয়র ডাক্তাররা। বৈঠকটি শেষ হয় 2 ঘন্টা পর, স্থানীয় সময় রাত 9টায়। কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবনে জুনিয়র চিকিৎসকরা অবস্থান করেন রাত 12টা পর্যন্ত। তবে মমতার সাথে শিক্ষার্থীদের এই আলোচনাকে একেবারেই ভালো চোখে দেখছেন না বিরোধীরা। রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মনে করেন, মুখ্যমন্ত্রী নিজে এই ঘটনার জন্য দায়ী, তার সাথে বৈঠক অর্থহীন। আপনারা যার সঙ্গে মিটিং করছেন তিনি এই ঘটনার জন্য দায়ী। টালা থানার ওসি গ্রেপ্তার হওয়ার পরে এবং আজকে যে ফরওয়ার্ড লিঙ্ক দিয়েছে সিবিআই, তাতে বলেছে
পুলিশ এভিডেন্স ডিস্ট্রয় করেছে। বিশ্বকর্মা পূজার দিন মঙ্গলবার মামলার তৃতীয় শুনানির দিন প্রতীকী কালো ঘুড়ি উড়িয়ে প্রতিবাদ জানানোর ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। আর আলোচনার মাধ্যমে ডাক্তারদের কর্মক্ষেত্রে ফেরাতে মরিয়া রাজ্য সরকার। শেষ পর্যন্ত আদালতের রায়ের পর কোন দিকে গড়ায় গণ আন্দোলনের জোয়ার, এখন সেদিকেই নজর গোটা ভারতের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে 1 দশক পর কাল থেকে শুরু হচ্ছে বিধানসভার নির্বাচন। এবার নির্বাচনে বহুল আলোচিত বিষয় বিচ্ছিন্নতাবাদীদের জোট। কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হওয়া জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স এনসির অভিযোগ, উপত্যকার ক্ষমতায় আসতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়েছে মোদী সরকার। এজন্য পিডিপির নেতা মেহবুবা মুফতিকেও দায়ী করেন তিনি, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। 2014 সালের সবশেষ বিধানসভার ভোটে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে জম্মু কাশ্মীরের শাসন কাজে ভাগ বসায় বিজেপি। অভিভাবক শূন্য এই ভূস্বর্গে আবারও বইছে নির্বাচনী হাওয়া। 18 সেপ্টেম্বর প্রথম ধাপের ভোট শেষে 25 সেপ্টেম্বর দ্বিতীয় ও 1 অক্টোবর শেষ ধাপের ভোট গ্রহণ হবে। ফলাফল ঘোষণা হবে 4 অক্টোবর। 2019 সালে ভারতীয় সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরকে 2 ভাগ করে মোদী সরকার। এতে হিন্দু শাসিত জম্মুতে 6টি আসন বেড়ে হয় 43টি, আর মুসলিম প্রধান কাশ্মীরে 1টি আসন বেড়ে হয় 47টি। দেশটির নির্বাচন কমিশনের তথ্য মতে জম্মু কাশ্মীরের 90টি আসনে ভোটার সংখ্যা 88,66,704 জন। বিচ্ছিন্নতাবাদী হিসেবে পরিচিত জামায়াতে ইসলামী দল কয়েক দশক ধরেই কাশ্মীরে নিষিদ্ধের তালিকায় আছে। একইভাবে চিহ্নিত আওয়ামী ইত্তেহাদ দলের প্রধান ইঞ্জিনিয়ার রশিদ কারাগারে থাকলেও ভোটে প্রচারের জন্য জামিন পেয়েছেন তিনি। আসন্ন নির্বাচনে এই দুই দল জোট বেঁধে 43টি আসনে প্রার্থী দিয়েছে, যাদের সবাই স্বতন্ত্র। শাসক দল বিজেপি তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রচারে নেমেছে। মুসলিম প্রধান কাশ্মীর থেকে কিছু আসন নিজেদের বাগে আনা বিজেপির লক্ষ্য। পাশাপাশি চাচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কোনো দল যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। নিষেধাজ্ঞা কাটিয়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য এসব গোষ্ঠীর যাবতীয় প্রক্রিয়ার জন্য কাজ করছে মোদী সরকার। এদিকে ন্যাশনাল কনফারেন্সের নেতা উমর আবদুল্লার দাবি, বিচ্ছিন্নতাবাদীদের জোটটি মূলত বিজেপির বি টিম। তারা মোদির হয়ে লড়াই করবে। জম্মু কাশ্মীরে বিজেপির প্রবেশের জন্য মেহবুবা মুফতির দল পিডিপিকেও দায়ী করেন তিনি। महबूबा मुफ्ती साहिबा ने जम्मू कश्मीर में तबाही और बर्बादी के अलावा कुछ नहीं लाया। बीजेपी को लाने में सबसे ज्यादा अगर रोल किसी का रहा तो वो पीडीपी और पीडीपी की क़यादत है। যদিও বিজেপি এসব অভিযোগ অস্বীকার করছে, তবে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হওয়া এএনসির দাবি, রশিদকে জামিন দেওয়া এবং জামায়াতকে নির্বাচনের সুযোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক সেই গুঞ্জনকে সত্য প্রমাণিত করেছে। এখন প্রশ্ন উঠছে, ঝুঁকি নিয়ে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কেন এগুচ্ছেন বিজেপির নেতারা? বিশ্লেষকরা বলছেন, এই উপত্যকায় বিজেপির প্রভাব একেবারে শূন্যের কোটায়। অন্য দলের মাধ্যমে ছড়ি ঘুরাতে গিয়েও ব্যর্থ হন তারা। মুসলিম প্রধান জম্মু কাশ্মীরে কখনো কোনো হিন্দু মুখ্যমন্ত্রী হয়নি। এবার সেই চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে বিজেপি সরকার। তানভীর জনি, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। আসন্ন বাফুফে নির্বাচনে বিএনপি নেতা তাবিথ আওয়ালকে নিজের প্যানেলে সিনিয়র সহ সভাপতি প্রার্থী হিসেবে চান সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন। সোমবার এই কথা জানান তিনি। এর আগে রোববার এই ব্যবসায়ী সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দেন। 5ই আগস্টের যে রিফর্ম, 5ই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলনে আমরা তো মুক্ত হয়েছি, মুক্ত বাংলাদেশের মুক্ত কাজ। আবার যদি সেই আমাকে আবার বসিয়ে দেওয়া হয়, আমাকে যদি জোর করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়, তাই 5ই আগস্টের যে পট পরিবর্তন হলো, এটা দরকার ছিল না কোনো। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।